আজকে ডাব্লিউডাব্লিউর স্যালারি বিষয় বলবো। লোকেরা কিন্তু জানতে চায় ডাব্লিউডাব্লিউর মধ্যে সুপারস্টাররা কত বেশি কামায় বা কতটুকু কামায়, কেমন স্যালারি পায়। সবার মনেই কিন্তু এই প্রশ্নটা আছে। ডাব্লিউডাব্লিউর এই যে জব, এই যে কাজটা, এটা অনেক বেশি ফ্যান্সি। আর অনেক লোকেরাই কিন্তু চায় তারা যেন ডাব্লিউডাব্লিউ রেসলার হয়, যেন তারা ভালো স্যালারি পায়। আর প্রশ্ন হচ্ছে ডাব্লিউডাব্লিউর মধ্যে কি আসলেই এত বেশি স্যালারি দেওয়া হয়? আপনারা জানেন রোমান রেইনস, জন সিনা, সিএম পাঙ্ক, এই টপ লেভেলের সুপারস্টাররা অনেক বেশি কামায়, এখানে কোনো ডাউট নেই। আর আমি এখন কথা বলবো সেই ট্যালেন্টদের বিষয় যারা সবচেয়ে কম টাকা কামায়। একদম ডাব্লিউডাব্লিউর মিনিমাম পে এর বিষয় বলবো। আর ফাইটফুলের রিপোর্ট সামনে এসেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন দ্য মিনিমাম পে ফর এ ডাব্লিউডাব্লিউ ট্যালেন্ট অন দ্য মেইন রস্টার ইজ ইন দ্য রেঞ্জ অফ $200,000 to $300,000 উইথ দ্য নাম্বার অফ ট্যালেন্ট আর্নিং ইন দ্য মিলিয়ন পার ইয়ার্স। মানে এখানে বলা হচ্ছে মিনিমাম যে ট্যালেন্ট তারা $2 থেকে $3 লাখ কামায়। এটা তো মিনিমাম, কিন্তু অনেক ট্যালেন্ট আছে যারা মিলিয়ন টাকা কামায়। মিলিয়ন টাকা না, সরি, মিলিয়ন ডলার। আর মিনিমাম যদি $200,000 বলি, সেটা কিন্তু মজার বিষয় না। মানে সবচেয়ে কম থেকে কম, অনেক কম যদি একটা ট্যালেন্ট কামায়, সেটা নর্মালি $2,000। এক্সাম্পল হিসাবে যদি বলি, আকিরা টোজাওয়া কিন্তু নর্মাল একটা সুপারস্টার। জানি না সে আসলে কেমন টাকা কামায়, কিন্তু তার মতো সুপারস্টাররা $2 লক্ষ কামাচ্ছে। যদি এটা বাংলা টাকায় আমরা হিসাব করি, এটা প্রায় 3 কোটির মতো। তাহলে আকিরা টোজাওয়াদের মতো সুপারস্টাররা বছরে 3 কোটি টাকা কামাচ্ছে। চিন্তা করা যায় সবচেয়ে কম যে স্যালারিটা ডাব্লিউডাব্লিউ দেয় সেটা 3 কোটি টাকা। আর অনেক ট্যালেন্ট তো মিলিয়ন কামায়, যেমন ব্রক লেসনার ছিল, জন সিনা আছে, রোমান রেইনস আছে, সিএম পাঙ্ক আছে, এবং তারা কিন্তু $multi-million ডিল সাইন করেছে। আপনারা একটু আইডিয়া করে নেন ডাব্লিউডাব্লিউ অ্যাকচুয়ালি কেমন পে করে। এছাড়া ডাব্লিউডাব্লিউর মধ্যে এমন রোল আছে যেখানে অনেক হাই পেইং করতে হয়, যেমন এডিটরস এর রোল। মানে ভিতরে যারা আছে, যদি ট্যালেন্টের কথা বলি, তারা খুব হাই পে জব পায়। আর এরকম আপডেট প্রায় আসে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কি ডাব্লিউডাব্লিউ সুপারস্টার হতে চান? যদি নর্মাল সুপারস্টার হন, তাহলে কিন্তু 2 কোটি 3 কোটি টাকা কামাতে পারবেন বছরে। আমি যদি একবার ডাব্লিউডাব্লিউ সুপারস্টার হতে পারতাম, আমি বলবো আমাকে 1 বছরের জন্য নিয়ে নাও, আমি 3 কোটি টাকা কামিয়ে চলে আসব। এটা মজা করে বললাম, আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আজকে অনেক আপডেট দিব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। আন্ডারটেকার এবং জেকা ফটোর বিষয় বলবো। আপনারা জানেন জেকা ফটো এখন উপরে যাচ্ছে, ডেফিনেটলি সামনে ডাব্লিউডাব্লিউর মধ্যে তার নামটা অনেক বড় হবে। আর আন্ডারটেকার জেকা ফটোর বিষয় কি বলে আমি আপনাদের বলি। এন্ড শাকিল মেহরির সাথে সে কথা বলে এই কথাগুলো বলেছে। আপনারা এখানে টুইট দেখতে পাচ্ছেন, দ্য আন্ডারটেকার সে জেকা ফাটু হ্যাজ নট ইভেন স্ক্র্যাচ দ্য সারফেস, হিজ গট দ্যাট থিং, হিজ গট ইট। এখানে কিন্তু ইটের ফ্যাক্টরটা আছে। ওয়েন হি ইজ অন টিভি ইউ ওয়ান্ট টু সি হোয়াট হি ইজ ডুইং। মানে আন্ডারটেকার বলতেছে তার মধ্যে ইট ফ্যাক্টরটা আছে। যখন সে টিভিতে থাকে বা টিভিতে আসে, তোমরা আসলে দেখতে চাও জেকা ফাটো কি করতেছে। এক কথা যদি বলি, আন্ডারটেকার বলতেছে জেকা ফাটোর মধ্যে সেই জিনিসটা আছে যেটা ফ্যানদের অ্যাট্রাক্ট করে। আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম, কালকের ভিডিওতে, এখন জেকা ফাটোর আপডেট এসেছিল। জেকা ফাটোর মার্চেন্ডাইজ কিন্তু অনেক বেশি সেল হচ্ছে। আর আন্ডারটেকার এটা মানে জেকা ফাটো যাই করুক, ফ্যানরা দেখার জন্য একদম রেডি থাকে। আর এটা কিন্তু অনেক মেজর একটা সাইন বলার জন্য যে আপনার ফিউচার অনেক বেশি ব্রাইট। যদি ফ্যানরা আপনার কোনো কিছু পছন্দ করে, তাহলে আপনি বুঝে যান আপনি চকচক করবেন। আর আন্ডারটেকার যেহেতু বলেছে, এটা তো মিথ্যা হবে না যে ডাব্লিউডাব্লিউর অনেক বড় একটা লেজেন্ড। যারা আন্ডারটেকারকে চিনেন তার এক্সপিরিয়েন্স অনেক বেশি এই ইন্ডাস্ট্রিতে। হাল্ক হোগান, আন্ডারটেকার, শন মাইকেল, এরা কিন্তু বড় একটা নেম। তারা আন্দাজ করতে পারে কার ফিউচার কেমন হবে। আর জেকা ফাটুর খুশি হওয়া উচিত, আন্ডারটেকার তার বিষয়ে কথা বলেছে। আপনারা কি এগ্রি করেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর কথা বলবো এজে স্টাইল এবং রোড ডগের বিষয়। কালকে কিন্তু আমি আপনাদের একটা আপডেট দিয়েছিলাম, রোড ডগকে স্ম্যাকডাউনের কো লিড রাইটার দেওয়া হয়েছে। মানে এই রোলটা দেওয়া হয়েছে কো লিড রাইটার। মানে স্ম্যাকডাউন শোটা কিভাবে হবে সেটা তো লেখা হয়, তো সেটার হেড রাইটার সে। আর এটার পর ফ্যানরা ডিসঅ্যাপয়েন্ট হয়েছিল। সে আগেও এমনটা করেছিল, তখন স্ম্যাকডাউনের বুকিং ভালো হয়নি 2017-তে। কিন্তু এজে স্টাইল আসে রোড ডগের সাপোর্টে এবং তাকে ডিফেন্ড করে। আপনারা এখানে এজে স্টাইলের টুইট দেখতে পাচ্ছেন, বিফোর জাজিং দিস গাই ফ্রম হিজ পাস্ট পারফরমেন্স অ্যাজ দ্য হেড রাইটার, just know that there was a man who picked it apart to the point that it was no longer his ideas anymore. তো সে বলতেছে তোমরা তো এর পেছনে পড়ে আছো। একটা জিনিস তোমাদের বলি, তোমরা জানো কোনো কিছু জাজ করার আগে, যখন সে হেড ছিল তখন তার বুকিং খারাপ ছিল, এটা মানা যায়। কিন্তু যখন ভেন্স ম্যাকম্যান ছিল তখন তেমনটা হতোই। এখানে সে ভেন্স ম্যাকম্যানের নাম নেয়নি, কিন্তু সবাই জানে এখানে ভেন্স ম্যাকম্যানকে বলা হচ্ছে। বলে যখন ভেন্স ম্যাকম্যান ছিল, সে যে আইডিয়া পিচ করতো সেটা ভেন্স ম্যাকম্যান নিতই না। সে পিচ করতো
করতো একটা জিনিস, ভিন্স ম্যাকম্যান অন্য কিছু দেখাতো। আর আমি বলবো যে ফ্যানরা রোড ডগকে পছন্দ করে না, তাদের একটু সময় লাগবে রোড ডগকে অ্যাকসেপ্ট করতে। আর এজ স্টাইল যেহেতু টুইট করেছে, সে অনেক কিছুই জানে, এর জন্য সে সাপোর্টে এসেছে। এরপর কথা বলবো কোডি রোডসের বিষয়। টুইটারে সবাই দেখতেছি কোডি রোডসের এগেইনস্টে যাচ্ছে। সবাই বলতে যারা রোমান রেইন্সের ফ্যান তারা বলতেছে সে এমন একটা চ্যাম্পিয়ন রেসলম্যানিয়া রুলড আউট হয়েছে। আমি অনেক টুইটই দেখেছি এসব কথা বলতেছে সবাই, এবং অনেকেই বলতেছে যখন রোমান চ্যাম্পিয়ন ছিল তখন রেসলম্যানিয়া অনেক ভালো ছিল, আর এখন চ্যাম্পিয়ন তো ফুল টাইমার, আপনাদের রেসলম্যানিয়ার হাইপ হচ্ছে না কেন? অনেকেই বলতেছে ট্রিপল এইচ এবং কোডি রোডস মিলে রেসলম্যানিয়াকে রুন করেছে, এবং এটাও ঠিক। দেখেন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন কোডি, তার বিষয়ে কেউ কথাই বলতেছে না। রেসলম্যানিয়ার সবচেয়ে বড় ম্যাচ কিন্তু এই টাইটেলটা দিয়েই হয়। আর এরকম হাইপ কেন হচ্ছে না জানেন? রোমান রেইন্স চ্যাম্পিয়ন নেই এর জন্য। যদি রোমান রেইন্স চ্যাম্পিয়ন হতো তার অ্যারাউন্ডে অনেক কথা হতো এবং রেসলম্যানিয়ার অনেক বড় একটা হাইপ হতো। রোমান রেইন্সের একটা অরা আছে যেটা কোডি রোডসের কাছে নেই, আর কোডির এক্সপেরিমেন্ট আমার মনে হয় ফেলড হয়েছে। আপনাদের ওপিনিয়ন আমি জানতে চাই কোডি রোডসের বিষয়, তারা কি এগ্রি করেন কিনা, হ্যাঁ বা না কমেন্ট করে জানাতে পারেন। আর এটা একটা ফ্যাক্ট, রোমান রেইন্সের ফ্যানরা কোডি রোডসকে অনেক বেশি হেট করতেছে। এটা কেন? কারণ তারা মনে করে রেসলম্যানিয়া 41 এর যে হাইপ সেটা কোডির জন্য ডেড হয়েছে। এরপর বলবো ফাইনালি উই হ্যাভ আ গুড নিউজ, জন সিনার ফিউচার অ্যাপিয়ারেন্স অ্যানাউন্স হয়েছে। জন সিনা কোথায় কোথায় অ্যাপিয়ার হবে সামনে গিয়ে সবকিছু আমরা জানতে পেরেছি। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাটলিস্ট এখানে কিছু ডেট আছে যেটার জন্য সিনা অ্যাডভার্টাইজ হয়েছে। WWE announces the TV dates that John Cena will be appearance on during the European tour next month. প্রথমে দেখতে পাচ্ছেন বেলজিয়ামে 17 মার্চে যে রটা হবে সেখানে সে থাকবে। স্কটল্যান্ডে 24 তারিখে র হবে, সেখানেও সে থাকবে। আর 31 তারিখে ইংল্যান্ডে যে রটা হবে সেখানেও সে আসবে। মানে ব্যাক টু ব্যাক জন সিনা 17, 24, 31 তিনটা রতে আসবে। 2 তারিখে আমাদের বাংলাদেশে এলিমিনেশন চেম্বার হবে, মানে ইউএস এর 1 তারিখ আমাদের 2 তারিখ, সেখানে তো সে থাকবেই। আর যদি পুরো মাসের কথা বলি সেখানে মাত্র 2 বার সে গ্যাপ দিবে, এরপরে জন সিনা ফুল অ্যাক্টিভ হয়ে যাবে। যদি 31 মার্চে আসে, আমার বিলিভ জন সিনা এপ্রিলেও একদম ফুল টাইম হবে। সে যদি ব্যাক টু ব্যাক অ্যাপিয়ারেন্স করে তাহলে হয়তো বিল্ড হবে কোডি রোডসের সাথে তার আনডিসপিউটেড টাইটেলের জন্য। আপনাদের বেশি ওয়েট করতে হবে না, এই মাসটা তো প্রায় শেষ, এর পরের মাস থেকে জন সিনাকে আপনারা দেখতে পারবেন। এটা আমার কাছে ভালো লেগেছে, ব্যাক টু ব্যাক জন সিনা আসতেছে। এরপর কথা বলবো বেকি লিঞ্চের বিষয়। আপনারা জানেন বেকি লিঞ্চের বিষয় জানা নেই, সে কখন আসবে, কিভাবে আসবে, কি করবে, আর আমরা শিওর না সে রেসলম্যানিয়াতে অ্যাপিয়ারেন্স করবে বা তার কোনো ম্যাচ হবে কিনা। আমি আপনাদের একটা আপডেট বলি যেটা রেসেল পিরিজ বলেছে। তারা বলতেছে বেকি লিঞ্চের স্ট্যাটাস চেঞ্জ হয়নি। লাস্ট টাইম যেমন রিপোর্টটা এসেছিল সে প্রথমত র নেটফ্লিক্সে আসবে কিন্তু সে আসেনি। তারপর কাউন্টার আপডেট এসেছিল সে রয়্যাল রাম্বলে আসবে কিন্তু রয়্যাল রাম্বলে সে আসেনি। তো এত জায়গায় সুযোগ ছিল তার আসার, সে আসেনি। আমার মনে হয় WWE এর কাছে তাকে নিয়ে কোনো প্ল্যানই নেই। অলরেডি কিন্তু আমরা অনেক উইমেন্স ম্যাচ দেখতেছি হচ্ছে এবং সেটা বিল্ডও ভালো হচ্ছে। যদি হুট করে বেকি লিঞ্চকে নিয়ে আসে একটা ম্যাচে বুকিং করে ফেলে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। অনেক বেশি কনফিউশন আছে তার রিটার্নের বিষয়। WWE মনে হয় কোনো কিছু ডিসকাস করতেছে না, যদি ডিসকাস করতো তাহলে অনেক কিছু আসতো। আর যদি তাকে নিয়ে কোনো রিপোর্ট জানতে পারি ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব। এরপর সেথ রলিন্সের বিষয় বলবো। আর সেথ রলিন্স এখন সেই পজিশনে আছে যেটা আমার অ্যাকর্ডিং এ থাকা উচিত না। আর অবশ্যই সে অনেক বড় সুপারস্টার, সে একটা সময় অনেক উপরে গিয়েছিল। আপনারা তো জানেনই 2015-16 সালে সেথ রলিন্সের ফ্যান ফলোয়িং অনেক বেশি ছিল। তারপর সে একবার বিস্ট স্লেয়ার ক্যারেক্টার নিয়ে আসলো, তাকেও ওই সময় খুব ভালো সাপোর্ট দেওয়া হতো। তারপর সে মাসা একটা ক্যারেক্টার নিয়ে আসলো, সেখানে একটা পিক মোমেন্টে বা পিক টাইমে ছিল। আর এখন যে নাচা গানার একটা ক্যারেক্টার এসেছে সেটা কিন্তু ফ্যানরা অত বেশি পছন্দ করে না। আর একটা সময় সেথ রলিন্স যেমন ছিল এখন কিন্তু সে তেমন না। কিন্তু একটা জিনিস বলতে পারি, সেথ রলিন্স যখন রিটায়ার হবে তখন কিন্তু WWE ফ্যানরা অনেক বেশি ইমোশনাল হবে। আর আস্তে আস্তে তাদের টাইমটাও কাছে আসতেছে। রোমান, সেথ রলিন্স এরা সবাই রিটায়ার হয়ে যাবে। তো রলিন্স যখন রিটায়ার হবে তারপরে সে রেসলিং এ কিভাবে ইনভলভ হবে সেটার উপর সেথ রলিন্স কমেন্ট করেছে। আর সে কি কমেন্ট করেছে আমি আপনাদের বুঝিয়ে বলি। সেথ রলিন্স বলে যে এক্সিকিউটিভ ক্রিয়েটিভ রোলে থাকতে চায়, মানে সে WWE এর মধ্যে স্টিল থাকবে কিন্তু এক্সিকিউটিভ অথবা একটা ক্রিয়েটিভ রোলে থাকবে, মানে রাইটিং টিমে অথবা বুকিং টিমে যেতে পারে। এইভাবে সে WWE তে কাজ করতে চায়। এক্সাম্পল হিসেবে যদি বলি, শন মাইকেল যেভাবে কাজ করতেছে, রোড ডগ যেভাবে কাজ করতেছে সেভাবে সে কাজ করতে চায়। আর এরকম সেম স্টেটমেন্ট কিন্তু জন সিনাও দিয়ে রেখেছে, সেও এইভাবে WWE ব্যাক স্টেজে কাজ করতে চায়। আমার মনে হয় এরা স্টিল বিজনেসের সাথে ইনভলভ হতে চায় রিং থেকে রিটায়ার হওয়ার পরেও। যদি সেথ রলিন্স রিটায়ারমেন্ট নিয়ে নেয় তাহলে আপনারা তাকে WWE এর মধ্যে বুকার হিসাবে দেখতে পারবেন। আর রলিন্স কিভাবে বুকিং করবে সেটা যখন সময় আসবে তখনই দেখতে পারবো। কিন্তু একটা জিনিস মানে, যদি সেথ রলিন্স
রোমান রেন্স এরা কিছু লেখে বা শো এর জন্য কিছু করে অন্যভাবেই করবে। আর যদি আমি কারো বুকিং দেখতে চাই, স্পেশালি আমি র্যান্ডি অর্টনের বুকিংটাও দেখতে চাই, সে কিভাবে রাইটিং করে শো বুকিং করে, সেটা আমার দেখার খুব ইচ্ছা আছে। আর রলেন্স এই জিনিসটা করতে চায়। আপনাদের কেমন টেক আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।